আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাইতে প্রধান উপদেষ্টা স্বাগত জানালেন আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। শেয়ার বাজারে 10 লাখের কম বিনিয়োগে ঋণ সুবিধা না দিতে টাস্ক ফোর্সের সুপারিশ, মার্চেন্ট ব্যাংকে ঋণদাতা প্রতিষ্ঠান করার পরামর্শ। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাশেফ আল হামৌদি উপস্থিত ছিলেন। শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ থাকা ব্যক্তিদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। সেকেন্ডারি বাজারে বিনিয়োগের 6 মাসের অভিজ্ঞতা না থাকলে তাদেরকেও ঋণ সুবিধা না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সুপারিশ বাস্তবায়িত হলে শেয়ারের ফোর্স সেল বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে গতি আসবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরাগ আজিমের রিপোর্ট। পুঁজিবাজারের উন্নয়নে আইনকানুন সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য গত 7 অক্টোবর 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে বিএসইসি। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ দুটি বিষয় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে মঙ্গলবার বিএসইসিতে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। সুপারিশের মধ্যে রয়েছে শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীকে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেয়া, গৃহিণী, শিক্ষার্থী সহ নিয়মিত আয়ের উৎস নেই এমন বিনিয়োগকারীকে ঋণ সুবিধার বাইরে রাখা। বিনিয়োগকারীকে দেওয়া ঋণের মেয়াদ হবে 6 মাস থেকে 1 বছর। মেয়াদ শেষে তা নবায়ন করা যাবে। ঋণদাতা প্রতিষ্ঠান ঋণের 25% বেশি একক কোনো শেয়ারে ঋণ হিসেবে বিতরণ করতে পারবে না। সুপারিশগুলোকে ইতিবাচকভাবে দেখছে বিএসইসি। 17টা টিওয়ার ছিল, তো এর মধ্যে মার্জিন রুলসটাও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়াল ফান্ডের বিষয়টাও ছিল। মার্জিন লোনে যারা ইনভেস্ট করবে তাদের রিস্কটা বিবেচনার কিছুটা রিস্ক কমানো হয়েছে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আগামীতে যে মার্জিন রুলের থেকে যে অতিরিক্ত ফোর্স সেল আসা, প্যানিক সেল আসা, সেই বিষয়গুলো কমে যাবে। আমরা মনে করি আগামীতে পুঁজিবাজার একটা ম্যাচিউরড পুঁজিবাজার দেখতে পারবো, যেখানে গ্রোথ হবে, সেটা সাস্টেনেবল হবে। আরও কিছু বিষয়ে কাজ করার তাগিদ দিয়েছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের যে ডেইলি ভলিউম, সেই ভলিউম আপনার কোন অবস্থায় 400-500 কোটি ছাড়িয়ে যেতে পারছে না, কিন্তু 400-500 কোটি টাকার ভলিউমে তো দিস মার্কেট ইজ আনসাস্টেনেবল। বিনিয়োগকারী ছাড়া বাজার টিকবে না। বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য সেটা যে নতুন কোম্পানি আনতে হবে, বড় কোম্পানি আনতে হবে, ভালো কোম্পানি আনতে হবে, মার্কেটে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, কোনোটাই হচ্ছে না। নির্বাচনের আবহ তৈরি হলে শেয়ার বাজার আরও গতি পাবে বলেও মনে করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশে ওষুধ শিল্প খাতের নতুন আবিষ্কার উৎপাদনের বৃহত্তর ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এশিয়া ফার্মা এক্সপো। এর মাধ্যমে দেশের ওষুধ প্রস্তুতকারী শিল্প কারখানার আধুনিকতম প্রযুক্তি এবং কৌশল তুলে ধরা হবে। এই এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই। জানাতুল বাকিয়াকের রিপোর্ট। দেশের রাজস্ব খাতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ওষুধ শিল্প। এ খাতে নয়া প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরতে
ওষুধজাত পণ্যের বাণিজ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম এশিয়া ফার্মা এক্সপোর আয়োজন। পূর্বাচলে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এশিয়া ফার্মা এক্সপোতে ৩২টির বেশি দেশের ৮ শতাধিক ওষুধ শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই মেলার মাধ্যমে এশিয়ার স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করার সুযোগ পাবে। Significant growth in domestic production enabling us to meet approximately 98% of our own needs. You have heard already. The pharma industry of Bangladesh is paying the second largest revenue to the government's exchequer. এই এক্সপো অভিজ্ঞতা বিনিময় ছাড়াও ওষুধ শিল্পে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্র তৈরি ও বৈশ্বিক বন্ধন দৃঢ় করবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবারের মেলায় ৩০০র মতো চীনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি, তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। মেলায় ওষুধ শিল্পের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিংয়ের পদ্ধতি, এপিআই সমূহ, যন্ত্রপাতি এবং প্রযুক্তির নানা দিক তুলে ধরা হবে। এশিয়া ফার্মা এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন অংশীজনরা। রিপোর্ট আলিম আল রাজির। দেশের অন্যতম পুরনো ও বিপুল সম্ভাবনার খাত হওয়ার পরেও সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতায় অন্যতম সমস্যা জর্জরিত খাত হয়ে উঠেছে চামড়া শিল্প। ভয়াবহ দূষণে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে চর্মসহ বিভিন্ন সংক্রামক রোগ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মাটি ও বায়ুর পাশাপাশি দূষিত হচ্ছে নদী ও জলাশয়। এ খাতের পরিবেশগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে চ্যানেল আই কার্যালয়ে আলোচনা। চামড়া শিল্পে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই যে অ্যাসিডগুলো ব্যবহার হচ্ছে, অ্যাসিড যারা ব্যবহার করছে ওয়ার্কাররা, তাদের এখানে ল্যাক অফ নলেজের একটা বড় ধরনের বিষয় আছে, যেটার কারণে কিন্তু এই পরিবেশগত জায়গাটাতে এটা একটা বড় ধরনের প্রভাব। সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনো হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। দলসর নদী, আপার স্ট্রিম, লোয়ার স্ট্রিমিং, সো এটা কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে আনপার্ট করছে। সো হাউ উই ক্যান, মানে এটা কিন্তু আমাদের এখন বাবার বিষয়। শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম এই সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি যাতে তারা এই স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত। যে দেশের চামড়া দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারছি না, সেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাজিলিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল এতদিনে। সেইখানে আমরা সেই প্যাশন, আবেগ বা এই ধরনের কোনো বিষয় দেখতে পাইনি। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তো আমরা আসলে ফেল করেছি, তবে আমাদের আশা করছি আমরা খুব শীঘ্রই এটা পারবো। এবং এর জন্য আমাদের যেহেতু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু চুক্তিও হয়েছে, তারা নেওয়া শুরু করলে আমাদের সলিড ওয়েস্টের সমস্যাটা মিটে যাবে। যে ধরনের কেমিক্যাল আমরা তৈরি করি, ওয়েস্ট তৈরি হয়, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিউজ করা সম্ভব। তো আমরা ধীরে ধীরে, কারণ রিউজ যদি আমরা করি তাহলে আমার পরিবেশে ওই যে কেমিক্যালগুলো আসবে না। তো আমরা এখন বাধ্যতামূলক করছি হলো যে ক্রোমটা তৈরি হয়, ক্রোম ফ্লোরটা তৈরি হয়, সেটা যেন রিসাইকেল করে বা রিউজ করতে পারে। সরকার কিন্তু যদি প্রোডাকশনের দিকে যান তাহলে হবে না। সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। কাজটা করতে হবে কিন্তু শিল্পপতিদের, শিল্পের যারা মালিক তাদের করতে হবে। তারা যেন স্বল্প
প্রফিটে সন্তুষ্ট না থাকেন, তারা এটাকে একটা টেকসই প্রক্রিয়াতে নিয়ে অনেক কাজ করেন। মনে রাখতে হবে যে শ্রমক্ষেত্রের সমস্যা এত এবং এত বিচিত্র, এত মানে এটি 90 দিনে গুছিয়ে আনা খুব কঠিন কাজ, কারণ এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না, আর এটি শত বৎসরের সমস্যা। আমাদের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ট্যানারির যে কারখানাগুলো হাজারীবাগ থেকে যে গেল সেটারও কিন্তু 7 বছর হয়ে গেছে এবং 7 বছরে কিন্তু তেমন কোনো আমরা সলিউশন এখনো বের করতে পারিনি। যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেখান থেকে বরঞ্চ পিছন দিকে যাচ্ছে। সলিড ওয়েস্টের সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের সবাই। আমরা কিন্তু একটু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যান করতে হলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে এবং যেটা আমাদের জন্য দরকার, আমাদের দেশের জন্য দরকার এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য দরকার। আর সেই কাজটি করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজক সলিডাস সুইস ও ওশি ফাউন্ডেশন, আয়োজনের সহযোগী সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকার মোহাম্মদপুরের জুবাইর মাহমুদ আফ্রি ছোটবেলা থেকে অনুরক্ত হন গোলাপ ফুলের প্রতি। বিচিত্র গোলাপ ফোটানোর পর এবার তিনি বাড়ির ছাদে ফুলের রং, আকার, উৎপাদন আর সৌন্দর্যের নানা দিক নিয়ে কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ছোট ছাদের উপরে বাহারি রঙের গোলাপের আয়োজন। ঢাকার মোহাম্মদপুরের জুবাইর মাহমুদ আফ্রির ফুলের প্রতি এই বিশেষ ঝোঁক ছোটবেলা থেকেই। তবে বিজ্ঞানসম্মত উপায়ে গোলাপ উৎপাদনের অনুশীলনটি করেছেন গত 7-8 বছর ধরে। আমার মা থেকে আমি এই অনুপ্রেরণাটা পাই। 85 থেকে আমার ছাদে আপনার 10-20টা গাছ সবসময় আছে, গোলাপ গাছ। এটা করতে করতে আমি 2020-এ বাংলাদেশের একজন পায়োনিয়ার আছে মির্জা সাহেব, ওনার বাগান থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। দেন আমি এই গোলাপটাকে মানে এক্সটেন্সিভ ওয়েতে নিয়ে যাই। এটা একটা মানে কম্প্রিহেন্সিভ রোজ গার্ডেন বলতাম। এক এক টবে এক এক জাতের গোলাপ, মোট 40 জাতের গোলাপ রয়েছে এখানে। সবকটি গাছ রঙিন হয়ে আছে ফুলে ফুলে। এই অনুশীলনের মূল লক্ষ্য প্রতিটি গাছ থেকে মানে এবং সংখ্যায় সর্বোচ্চ গোলাপ প্রাপ্তি। তার ভিতরে যে পটেনশিয়ালিটিটা আছে সেটাকে নিংড়ে নিয়ে আসা, তার সর্বোচ্চটা বের করে নিয়ে আসা। এটার আসল সৌন্দর্য আপনি আজকে পাচ্ছেন না। এটা যদি ঠিক 1 সপ্তাহ আগে আপনি দেখতেন, আপনার একদম বলতেন যে এটা বাগানের 1 নম্বর গাছ। এটা প্রিন্সেস ডি মোনাকো। ফুলটা স্টিকের ভিতরে অনেকগুলো না, অনেকগুলা দেখেন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। ফুল ও গাছ বিষয়ে তার অভিজ্ঞতাকে পৌঁছে দিতে চান দেশের সব ফুল চাষীদের মাঝে। প্যাশনের সাথে নলেজ ইনকর্পোরেট করে আমি আপনার প্রতি বছর নিজের আমার বিগত বছরের পারফরমেন্সটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই প্যাশনটাকে আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশে। আমি রোজ কালচারকে রিভাইভ করতে চাই। রকমারি গোলাপের মুগ্ধতায় আকৃষ্ট হয়ে রীতিমতো গবেষণায় নেমেছেন জুবাইর মাহমুদ আফ্রি। 40 প্রজাতির অধিক গোলাপের শোভা ছড়াচ্ছে এখানে এবং এই গোলাপ নিয়ে আগামীতে এই কর্মপরিকল্পনাকে আরো প্রসারিত করতে চাচ্ছেন। ঢাকার মোহাম্মদপুরের আফ্রির গোলাপ বাগান থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ছুটির ঘণ্টা খ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। এ নিয়ে আক্ষেপ ছিল তার পরিবারের সদস্যদের। অবশেষে মৃত্যুর প্রায় 3 বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর 21 পদক দেওয়ার ঘোষণা নিয়েছে সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ এতদিনে দূর হয়েছে বলে জানিয়েছে নির্মাতার পরিবার। যাযাবর মিন্টু রিপোর্ট। 1958 সালে এদেশ তোমার আমার চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তার নির্মিত প্রথম চলচ্চিত্র সয়ফুল মুলক বদিউজ্জামাল মুক্তি পায় 1967 সালে। মোট 53টি চলচ্চিত্র নির্মাণ করেছেন আজিজুর রহমান। ছুটির ঘণ্টা তার সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এছাড়া অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস,
অতিথি, লাল কাজল, রঙিন রূপবান, দিল সিনেমাগুলোও পেয়েছে জনপ্রিয়তা। রাষ্ট্রীয় পদক না পেলেও কোনো আক্ষেপ ছিল না আজিজুর রহমানের। জীবদ্দশায় কখনো এ নিয়ে হতাশা প্রকাশ করেননি। তবে আজিজুর রহমান বেঁচে থাকলে এমন সংবাদে খুশি হতেন বলে জানান তাঁর মেয়ে আলিয়া রহমান বিন্দি। আমার বাবা তো ডিজার্ভ করতেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। বাংলাদেশের এই যে আপনার চলচ্চিত্র জগৎটার বাণিজ্যিকভাবে ওনারা 90s আমলটাতে আর 80s 90s ওনারা সব ব্যবসা সফল ছবি দিয়েছেন এবং ওনাদের কাজের জন্য এই ইন্ডাস্ট্রিটা বেঁচে ছিল। হ্যাঁ, কিন্তু কেন আমি জানি না, অজানা একটা কারণে আমার বাবা কখনোই অ্যাওয়ার্ডটা পেল না। প্রয়াত আজিজুর রহমানের সহধর্মিণী জানালেন, আজিজুর রহমান কখনো সমঝোতা বা চাটুকারিতা করেননি। জীবন ব্যয় করেছেন চলচ্চিত্র নির্মাণে। এই কথাটা মনে হলে আমার খুব কষ্ট হয় যে উনি এত ভালো ভালো ছবি করেছেন কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নাই। উনি বলতেন যে আমি তো দর্শকের থেকে পুরস্কার পেয়েছি, আমার দর্শক তো আমাকে পুরস্কার দিয়েছে, আমার প্রত্যেকটা ছবি এত হিট ছবি আমি দিছি, আমার কোনো আক্ষেপ নেই। ব্যতিক্রমী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির ওপর গবেষণা আজিজুর রহমানের ছবিগুলোকে নিয়ে গেছে অন্য মাত্রায়। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন তার চলচ্চিত্রগুলো আলোচনায় থাকবে যুগের পর যুগ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। গাজায় আবার যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আগামী শনিবারের মধ্যে আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত রক্ষার জন্য মিশরের কায়রোতে হামাসের শীর্ষ নেতাদের সাথে আলোচনায় বসেছে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। ট্রাম্পের গাজাকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে বেশ কয়েকটি দেশ। চীন বলছে গাজা অঞ্চলটি ফিলিস্তিনিদের। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করার জন্য আরব, মুসলিম এবং বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। বিশ্বের সকল শহরে আগামী শুক্রবার, শনিবার ও রোববার গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছে হামাস। একই সাথে ইসরায়েলের বন্দীদের মুক্তি দেওয়ার ইতিবাচক সংকেতও দিয়েছে সংগঠনটি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। পাহাড়ি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে সম্ভাবনার আলো দেখিয়েছেন রাঙামাটির স্থানীয় সাংবাদিক হিমেল চাকমা। হিমেলের পুষ্টি বাগানের সফলতা দেখে এগিয়ে এসেছে রাঙামাটি কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা। বরগুনার বেতাগীর ঝোপখালি পাখির চর। হাজারো পাখির কলকাকলিতে মুখর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দক্ষিণের চরের দৃশ্য দেখে মুগ্ধ হবেন ভ্রমণ পিয়াসীরা। স্থানীয়রা বলছেন এই চরকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, আর এ বিষয়ে কাজ করছে উপজেলা প্রশাসনও। এখন দেখবেন খেলার খবর। ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফলাশি। শেয়ার বাজারে 10 লাখের কম বিনিয়োগে ঋণ সুবিধা না দিতে টাস্ক ফোর্সের সুপারিশ। মার্চেন্ট ব্যাংকে ঋণদাতা প্রতিষ্ঠান করার পরামর্শ। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান। আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।